শুভ সময় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা স্বাস্থ্যের নানান দিক নিয়ে পর্যালোচনা করে থাকি, কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে অর্থনীতি কিভাবে স্বাস্থ্যের চাকাটিকে ঘোরায় এ বিষয়টি কিন্তু আমাদের অনেকেরই অজানা, এবং সব কিছুর মূলেই রয়েছে কিন্তু এই অর্থ। আমরা প্রতিবার দেখেছি আমাদের প্রত্যাশা থাকে এবারের বাজেটে হয়তো স্বাস্থ্যের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে, কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তী এতগুলি বছর পেরিয়ে গেল, কিন্তু আমরা প্রতিবারই দেখেছি যে স্বাস্থ্যের প্রতি এই যে জিডিপির যে পার্সেন্টেজ অথবা বাজেটের যে শতাংশটি সেটি কিন্তু একই রকমভাবে ঘুরছে, সেটির কিন্তু কোনো উন্নতি হয়নি। এবং একই সঙ্গে এই মৌলিক চাহিদাটি পূরণের জন্য দেশের মানুষ, আপামর জনসাধারণ কিন্তু আকাঙ্ক্ষিত। নতুন সংস্কারের সময় চলছে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রত্যয়ে সবাই বিভোর, এবং আমরা জানি স্বাস্থ্য সংস্কার কমিশন এ বিষয়ে কাজ করছে। একই সঙ্গে অর্থনীতির বিষয়টি চলে এসেছে। আমরা আজকে আলোচনা করব স্বাস্থ্য খাতের সংস্কার ও এর অর্থনৈতিক দিক নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর শফিউন নাহিন শিমুল, স্বাস্থ্য অর্থনীতিবিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর শিমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাদের জানার জন্য। জি, আমরা যে কথাগুলো আমি শুরুতে বললাম যে এটি কিন্তু আমাদের একেবারে প্রতি বছরের হাহাকারের কথা। প্রত্যেক বছর বাজেট হয়, আমরা প্রত্যাশা করি যে এবারে স্বাস্থ্য বোধহয় আরেকটু ভালো হবে, কিন্তু সেই 1%-এই থেকে যায়, এবং এই চক্র থেকে কিন্তু আমরা বের হতে পারি না। এখন সংস্কারের যুগ চলছে, সময় চলছে, আমরা এখন কি প্রত্যাশা করতে পারি কিনা যে স্বাস্থ্যের পেছনে যে অর্থনীতির চাকা সেটা আরো বেশি সচল হবে? ভালো বলেছেন। অবশ্যই আমরা প্রত্যাশা তো করবই, আমরা পজিটিভই থাকতে চাই। আমাদের অ্যাচিভমেন্ট আছে, কিন্তু বাংলাদেশে যদি আপনি দেখেন গত স্বাধীনতার পরে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অনেক অ্যাচিভমেন্ট আছে। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, এবং আমাদের যে কমিউনিকেবল ডিজিজের যেটা সংক্রামক রোগ, সেগুলোর প্রেভেলেন্স অনেক কমে এসছে, এবং ইমিউনাইজেশন, টিকার যে আমাদের সাকসেস রেট খুবই ভালো। কিন্তু কিছু দুর্দশার জায়গাও রয়ে গিয়েছে। এক নাম্বার হলো আমাদের দিন দিন কিন্তু স্বাস্থ্যের যে সেবাটা নিতে গেলে আমাদের যে খরচ হয়, নিজের পকেট থেকে আমাদের অনেক খরচ হচ্ছে। এটা একটা বড় বাধা এখন আমাদের, যেটা আমরা বলছি সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার জন্য। আর অন্যান্য জায়গায় যেটা নতুন নতুন ডিজিজ এসেছে, কিছু আমরা বলছি নতুন ফোকাস চেঞ্জ হয়েছে, তো সেই জায়গাগুলো তো চ্যালেঞ্জ আছে। আমার মনে হয় সেই জন্যই তো একটা রিফর্মের আলোচনাটা চলে এসেছে। একটা দক্ষতা আমাদের রয়ে গেছে, আমরা যারা অর্থনীতি বা স্বাস্থ্য অর্থনীতি নিয়ে কাজ করি, যে আমরা সবসময় বলে থাকি যে বাজেট যেটা দেওয়া হয় বা যেই বাজেটটা আমাদের এখানে একদমই অপর্যাপ্ত। আপনি পৃথিবীর কোনো ভালো হেলথ সিস্টেম দেখাতে পারবেন না যারা জিডিপির মাত্র 1% খরচ করে। আপনি হয়তো পাবেন এরকম কিছু দেশ যারা 1% আশেপাশে খরচ করে, কিন্তু তাদের স্বাস্থ্যের ব্যবস্থা বা তাদের যে অবস্থান সেটা আমাদের চেয়ে ভালো বলার তো সুযোগই নেই, আমাদের চেয়ে খারাপ অথবা আমাদের মতোই। তো সেই জায়গাটা অবশ্যই রিফর্মের দরকার আছে, এবং যেই আলোচনাটা বেশি আসার দরকার, আপনার স্বাস্থ্যের কোনো রিফর্ম পৃথিবীতে আপনি যদি হিস্ট্রি ঘাটেন দেখাতে পারবেন না যেখানে অর্থনৈতিক রিফর্ম হয় নাই। এটার কারণটাকে আপনাকে যদি বলে একটা উদাহরণ দেই, যখন আমাদের সাউথ কোরিয়া তারা ইউনিভার্সাল হেলথ কাভারেজে গেল, তারা কিন্তু এটা নিশ্চিত করেছে যারা যেসব কোম্পানিতে 100 জন বা তার মতো এমপ্লয়ি আছে, তারা তাদের এমপ্লয়িদের জন্য, তাদের কর্মচারী বা কর্মকর্তাদের জন্য কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে। এই যে ইকোনমিক রিফর্ম, এখন আপনি আমার কর্মচারীদের জন্য যদি স্বাস্থ্য বিমা কিনি, তাহলে আমার তো অনেক খরচ হবে। যদি আমি এমপ্লয়ার সাইডটা বলি, তাহলে এই খরচটা আমি কোত্থেকে দিব? তাহলে আমার অন্য দিক দিয়ে ট্যাক্সে আমাকে একটা ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, যে আমার যে কর্পোরেট ট্যাক্সটা আছে একটু কমিয়ে দিয়ে সেটাই করে। তো আপনি ওটা তখন কিন্তু আবার ট্যাক্স রিফর্ম লাগছে, এবং আইনগত পরিবর্তন লাগছে, যে এটা বাধ্য করা, যে এটা করতে হবে, যে আপনার হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে। এবং আরও একটা জায়গায় হলো যে আমি রিফর্মের কথা যদি বলি, যদি আপনি ওবামা কেয়ার আমরা শুরুতে একটু আলোচনা করছিলাম অফ স্ক্রিনে, সেখানে আপনি যদি দেখেন সেখানেও কিন্তু ট্যাক্স রিফর্ম করেছে। তারা কিন্তু বলে দিয়েছে যে যদি কেউ হেলথ ইন্স্যুরেন্স না কিনে, তার কিন্তু একটা জরিমানা দিতে হয় বছর শেষে। এবং তো মূল কথাটা হলো আপনার ট্যাক্স রিফর্ম ছাড়া খুব বেশি আগানো যায় না। এবং আরেকটু অ্যাড করি এখানের সাথে, যেমন ফিলিপিন্সও একটা ক্লাসিক এক্সাম্পল।
তাদের ম্যাসিভ ট্যাক্স রিফর্ম করেছিল এবং সেটা তারা মানে খুবই উপকৃত হয়েছে এবং তাদের যে এখন স্বাস্থ্য ব্যবস্থা যে যারা ভালো, থাইল্যান্ড, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, যাদেরকে আমরা বলি যে তাদের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, আমরা সিঙ্গাপুর, ইউএসএ, কানাডা, ইউকে দেখে আসলে লাভ নেই। করতে পারলে ভালো, আমরাও সেটাখানে যেতে চাই, বাট এই মুহূর্তে আমাদের কাছে মনে হয় আমাদের ইনকাম লেভেলে যেসব দেশ আছে তাদেরকে যদি আমরা ফলো করি বা তাদের গুড এক্সাম্পলগুলো নেই, আমাদের কনটেক্সটে ব্যবহার করি, তাহলে আমাদের কিছু করার সুযোগ রয়ে গেছে। মানে সবচেয়ে নিকটবর্তী যে রিফরমেশন সেটা আসলে অ্যাচিভ করা সম্ভব হবে, সেটি আপনি বলেছেন। একই সঙ্গে এটিও ভীষণভাবে সত্য যে আপনি যে কথাটি বলেছেন যে স্বাস্থ্য খাতের সংস্কার হতে হলে অর্থনৈতিক সংস্কার একেবারেই জরুরি। এবং যে বিষয়টি আমরা আনতে চাই যে আমরা যে বর্তমান যে সংস্কারের কথা বলছি এর পেছনে আসলে অর্থনীতির দিকটা কিন্তু অনেকটাই আমি বলবো যে অবদমিত, মানে এই বিষয়টি কিন্তু কেউ ভাবছে না। সবাই ভালো ভালো অনেক কথা চিন্তা করছি, বলছি, কিন্তু অর্থনীতির দিকটি আসলে কিভাবে সুরক্ষিত হবে এই বিষয়ের সংস্কারের সাথে এর সমন্বয়টি যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে কিভাবে হয় মূলত সংস্কার। না, এটা খুব ভালো একটা পয়েন্ট। যেমন দুইটা বিষয় আছে, একটা হলো আমাদের সামষ্টিক অর্থনীতির কি অবস্থা, সেটা যেমন আমাদের স্বাস্থ্যকে এফেক্ট করবে। সরকার যদি ধরেন যদি অর্থনৈতিক অবস্থা ভালো না হয়, সরকার তো ট্যাক্স আর্ন করতে পারবে না। যদি সরকার নিজে না করতে পারে, বাজেট দিবে কিভাবে, খরচ দিবে কিভাবে, লোন করতে পারে, বাট এই লোনের এফেক্ট তো লং টার্মে খারাপ হয়। এটা একটা দিক। আরেকটা দিক হলো এই স্বাস্থ্যের ভিতরে আবার অর্থায়নের বিষয় আছে উইদিন সেক্টর। একটা হলো অন্য সেক্টর থেকে ওভারঅল ম্যাক্রোর যেমন বিষয় আছে, আবার সেক্টরের ভিতরে অর্থনীতির বিষয় আছে, যেটা আমি একটু কনসার্ন। আমি শিওর অনেক যারা অর্থনীতি নিয়ে চর্চা করে তারা কনসার্ন। আমাদের কিন্তু ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না বর্তমানে। এটার কারণটা হলো আপনি যদি ফরেন ইনভেস্টমেন্ট আমরা অ্যাট্রাক্ট করতে চাচ্ছি, আমাদের একজন লেজেন্ডারি আমরা লিডার পেয়েছি, সেটা অবশ্যই ভালো দিক। কিন্তু সমস্যা হলো যখন বাইরের কোনো কোম্পানি দেশে ইনভেস্ট করবে, তো সবার আগে দেখবে যে এটা পলিটিক্যাল স্টেবিলিটি কোথায় আছে। আমরা কিন্তু একটা অনিশ্চিত যাত্রায় আছি। আমরা খারাপ আছি আমি বলতে চাচ্ছি না, আমি বলছি একটা অনিশ্চয়তা আছে মানুষের মধ্যে, মানে কিছু কি হতে যাচ্ছে, কি হবে, কখন হবে, এই যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে সরাসরি এফেক্ট করে। প্লাস লোকালি যারা আছেন তারাও কিন্তু ইনভেস্ট করতে ভয় করেন, দেখি কি হয়। রাইট, এক্স্যাক্টলি। এতে যেটা হবে আপনি কিন্তু ম্যাক্রো একটা এফেক্ট পড়তে পারে। এবং সেটার পাশাপাশি এবার যদি আমি সেক্টরের ভিতরে আসি, সেক্টরে আমার অর্থায়নটা কোত্থেকে আসবে? আমরা অবশ্যই বলি যে আমাদের আউট অফ পকেটে হেলথ এক্সপেন্ডিচার কমাতে হবে। তাহলে এখানে দুইটা কাজ করা যায়। একটা হলো আপনার যে সিস্টেমে আমরা আছি এখন, এটা কাজ করছে না, প্রমাণিত। হ্যাঁ, বিশ্বের যেই সব দেশে সবচেয়ে বেশি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে চিকিৎসা সেবা নিতে গিয়ে আমাদের সব নিজের পকেট থেকে খরচ করতে হয়, সেই সংখ্যাটা আমাদের সারা বিশ্বে যতগুলা দেশ আছে তাদের মধ্যে সবচেয়ে উপরে দিকে যেই দেশগুলো, তাদের মধ্যে আমরা একটা দেশ। তাহলে সিস্টেম কাজ করছে না। তাহলে সিস্টেমে যেমন হাত দিতে হবে, ফাইন্যান্সিংয়েও হাত দিতে হবে। আমাদের মনে হয় দুইটা জায়গায় আলাদাভাবে চিন্তা করার সুযোগ নাই। একসাথে সামষ্টিক অর্থনীতি, সেক্টরের ভিতরের অন্যান্য বিষয় ব্যবস্থাপনা, পাশাপাশি সেক্টরের ভিতরে অর্থায়ন, এই কম্প্রিহেন্সিভ না দেখলে জিনিসটা দুঃখজনক হবে। আমি একটু আপনার ইয়ার নিয়ে আমি বলে নিচ্ছি যে আমাদের রিফর্ম কমিশন কিন্তু ইকোনমিস্ট নাই, থাকা উচিত ছিল। আমরা হেলথ ইকোনমিক্স থাকা উচিত ছিল। আমরা এর আগের যে প্রোগ্রামগুলো করেছি সেখানে আমরা অনুভব করেছি যে এটি একটি গুরুত্বপূর্ণ দিক, যেটি আসলে নিশ্চয়ই থাকার মানে অবশ্যই প্রয়োজন ছিল হয়তো। যাই হোক, আপনাকে মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি এবং জানতে হয়তো তথ্যগুলো আমরা প্রভাব করতে পারি। আরেকটি বিষয়, আমি খুব ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে স্বাস্থ্য খাতের সংস্কার, অর্থনীতির দিক এবং দুর্নীতি। বিশেষ করে এই বিষয়টি নিয়ে এখন বেশ আলোচিত হচ্ছে চারদিকে, যে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে দেখা যাচ্ছে যে দুর্নীতি প্রবেশ করেছে এবং এটিকে রিফর্ম করা ভীষণ একটি চ্যালেঞ্জের কাজ। বিশেষ করে টাকাটি যদি আসেও সেটি যথাযথভাবে খরচ হচ্ছে কিনা, সেটি যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা, এই বিষয়গুলোর সংস্কারকে আপনি কতখানি গুরুত্বপূর্ণ ভাবেন? না, অবশ্যই এটা তো মানে বলার অপেক্ষা রাখে না, খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যখন এই হেলথ সেক্টরে এফিসিয়েন্সি কথাটা আসবে, অর্থায়ন আসলো, কিন্তু আমি এটা কীভাবে খরচ করবো, এফিসিয়েন্সির জায়গাটায় কিন্তু দুর্নীতি একটা বড় বিষয়। দুর্নীতি থাকা মানে আপনি আসলে দক্ষভাবে খরচটা করছেন না। এবং এটা নিয়ে গ্লোবালি কিছু আছে, আমার নিজেরও কিছু লেখালেখি আছে এটা নিয়ে, সে দুর্নীতি নিয়ে।
আমরা যেভাবে দুর্নীতিটা ডিল করতে চাই বা অন্যান্য যে পলিসিগুলো এটাকে বলা হয় মূলত কিছুটা কিউরেটিভ, মেডিকেলের সাথে যদি তুলনা করেন একদম। কিছুটা কিউরেটিভ, যে ধরা পড়লো এবার ওষুধ দাও। কিন্তু আরেকটা সাইড কিন্তু আছে প্রিভেন্টিভ, করাপশনেও আছে প্রিভেন্টিভ, যাতে এটা না হয় তার জন্য সেই মেকানিজমগুলো ডেভেলপ করা। কারণ আপনি একটা খুব ক্লাসিক এক্সাম্পল দিই আপনারা, কাতারে তাদের পপুলেশনের মাত্র 14% কাতারি আর 86% হলো বাংলাদেশি, পাকিস্তানি এবং শ্রীলঙ্কান। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কাতার হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটা। তার মানে আমরা কিন্তু মানুষ খারাপ না, যে অনেকে মনে থাকে এই জাতি কেমন, এরা কীরকম, ব্যাপারটা এরকম না। আমরা যে সিস্টেমটা ডেভেলপ করা দরকার ছিল করতে পারছি না। সো প্রিভেন্টিভ সাইডে খুব গুরুত্ব দিতে হবে। আমি যদি শুধু স্বাস্থ্য খাতে আলাদাভাবে আপনি দুর্নীতি কমাতে পারবেন না, কারণ আপনার অন্য সব সেক্টরে দুর্নীতি থাকবে আর স্বাস্থ্য সেক্টরে থাকবে না, এটা হওয়ার সুযোগ নেই। প্রিভেন্টিভ মেজার্স কিন্তু গ্লোবালি এভিডেন্স বেসড মেজার্স আছে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আমি নিশ্চয়ই দুদক বা দুর্নীতি নিয়ে একটা কমিটি হয়েছে, তাদের সাথে আমি শেয়ারও করেছি কিছু আইডিয়া, যে এই হলো গ্লোবালি যে এভিডেন্স আছে দুর্নীতি কমানোর, কিউরেটিভে জানা, প্রিভেন্টিভে চাইতে হবে। আমরা পিউনিটিভ, কিউরেটিভও না, পিউনিটিভ একটা মানে শাস্তিমূলক ব্যবস্থা, ধরা পড়লে শাস্তি, কিন্তু সাথে ওইটা নাই করতে পারে সেখানে আমরা কি করছি, ওই জায়গায় কিন্তু আমরা মনোযোগ খুব একটা দিচ্ছি না। এই জায়গাটি মানে এই যে স্বচ্ছতার যে প্রয়োজন রয়েছে এবং আসলে সিস্টেমটা ওই জায়গাতেই যেতে পারবে না, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে ভীষণ প্রয়োজন, যে ওই চিন্তাটিও করতে পারবে না। একই চমৎকার করে বলেছেন। আমরা যদি আরেকটু বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনি আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কথা বলেছেন। এটি আমাদের জন্য ভীষণ বেদনাদায়ক, যেটি বললেন যে অ্যারাউন্ড 74%-এর উপরে আউট অফ পকেট এক্সপেন্ডিচার রয়েছে। মানে একজন রোগী যদি সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবাতেই পেতে চায়, তাহলে তাকে বিশাল একটি টাকা অঙ্ক গুনতে হচ্ছে। এটি কিন্তু সময়ের দাবি যে এটি কমিয়ে নিয়ে আসে। এক্ষেত্রে এই সংস্কারের এবং অর্থনীতির দিকের যদি একটু সমন্বয় করতেন, যে আসলে কিভাবে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। গুড, এটা ডেফিনেটলি আমরা করতে পারি। থাইল্যান্ডের এক্সাম্পল যদি আমরা দেখি, তারা যখন 2002-এর দিকে যখন ইউনিভার্সাল হেলথ স্কিম আমরা বলছি ইউএসএস, ইউনিভার্সাল হেলথ স্কিমে কনভার্ট করেছে, তখন তাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এটা অ্যারাউন্ড 34%-এর মতো ছিল। এটা কিন্তু কমে এখন 10-12-এর মধ্যে চলে এসেছে। থাইল্যান্ডে ইজ গুড এক্সাম্পল ফর দ্যাট। তারা যেটা করেছে যে সবার জন্য স্বাস্থ্যের একটা ব্যবস্থা নিশ্চিত করা। যেমন আমরা এখানে মেডিকেল ট্যুরিজমের কথাটা একটু চলে আসে, আমরা থাইল্যান্ডে যাচ্ছি এবং অনেকে আলোচনা করে কেন আমাদের দেশের লোকজন আসে না। আপনি দেখাতে পারবেন না পৃথিবীর কোনো দেশ যারা হচ্ছে নিজের দেশের লোকজনকে ঠিকমতো কেয়ার দিতে পারে না, কিন্তু ওখানে অনেক প্রচুর লোকজন চিকিৎসা নিতে আসে, এটা হবে না। থাইল্যান্ড কিন্তু প্রতিটা লোক যাতে তার হেলথ কেয়ার অ্যাক্সেসটা হয় এটা নিশ্চিত করেছে, এবং আমি একজন বাংলাদেশি হিসেবে এটা জানি বলে আমি ওই সিস্টেমের প্রতি আমি কনফিডেন্স পাই। সো আপনার সবাইকে কাভারেজে আনতে হবে। দ্যার ইজ এ ওয়ে, দ্যার ইজ এ লো কস্ট ওয়ে। শ্রীলঙ্কা যেটা করেছে, তারা প্রিভেন্টিভে অনেক বেশি, প্রাইমারি হেলথ কেয়ারে ক্লাসিক এক্সাম্পল। তাদের জিডিপির হেলথ এক্সপেন্ডিচার কিন্তু যে WHO রিকমেন্ডেশন তার চেয়ে অনেক কম। আই থিঙ্ক, আমি যদি ভুল না করে থাকি 3.7%, যেটা WHO রিকমেন্ড করে 5%। তো সেখানে তারা কিন্তু গুড এক্সাম্পল, তারা প্রিভেন্টিভে অনেক বেশি মনে দিয়েছে, ডিসেন্ট্রালাইজ করেছে, লোকালে লেভেলে খুব মানে পাওয়ারফুল, এবং তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে লোকালাইজড ওয়েতে। এই জিনিসটা করাতে যেটা হয়েছে, তাদের কিন্তু ওই কিউরেটিভ জায়গাতে যাচ্ছে না, খরচটা কিন্তু ওখানে বেশি হয়। আপনি এটা ভালো করে জানেন, যেটা মানে প্রফেশনে আছেন। ওই মেডিকেল কি যত আমি প্রিভেন্টিভে যেতে পারবো, প্রাইমারি কেয়ারটা যত বেশি স্ট্রং করতে পারবো, আমি সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ার কিন্তু কম আসবে। যখনই কম আসবে খরচটা কিন্তু মানে স্বাভাবিকভাবে কমে, একটু সময় দিতে হবে, কিন্তু আলটিমেটলি সেই পুরো খরচটা কিন্তু সেখানে কমে আসবে। তাহলে এই যে আমরা প্রতিরোধের জায়গাটি বা প্রিভেন্টিভ মেডিসিনের উপরে কিন্তু জোর দেওয়া উচিত, এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজের ক্ষেত্রে এটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাইমারি হেলথ কেয়ার এই জায়গাটির স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত, সংস্কারের গুরুত্বপূর্ণ হওয়া উচিত, এবং এর জন্য অর্থনৈতিক যে অর্থায়ন যেটি রয়েছে সেটির ডিস্ট্রিবিউশন একেবারে ডিসেন্ট্রালাইজড পর্যায়ে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি খুবই কক্ষিগত, সেন্ট্রালাইজড। এই যে এটাকে বিকেন্দ্রীকরণ, সেটির কতখানি গুরুত্ব রয়েছে? না, সেটা দুটো দিকে আছে। যেমন ধরেন, আমরা যখন থিওরিটিক্যালি পড়ি যে আউটসোর্সিং খুব ভালো, বাংলাদেশে কিন্তু আউটসোর্সিং এর অভিজ্ঞতা ভালো না। সো মানে এটা খুব খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের কনটেক্সট, অন্য দেশের এভিডেন্সটা আমরা কাজে লাগাবো, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে
যেটা আমরা অর্থনৈতিক ভাষায় বলি আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস, যেটা আমরা পরিকল্পনা রাখি না কিন্তু ব্যাপারগুলো ঘটে, সেটা কিন্তু আমাদের শুরু থেকেই মাথায় রাখতে হবে যে এইটা ঘটতে পারে অল্টারনেটিভ। তাহলে ওই যেটা যাতে না ঘটে ওই প্রোটেকশনটা নেওয়া। একটা খুব ভালো এক্সাম্পল এখানে দেওয়া যায়, যেমন ফিলিপাইন্সে তারা যখন তাদের আপনার টোবাকো এবং সুগার এটা ট্যাক্সের উপরে সিগনিফিকেন্টলি, ইনফ্যাক্ট এখন ডাব্লিউএইচওর যে ট্যাক্স পলিসির যে হেড উনি কিন্তু ফিলিপাইনের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন। তো উনি কি রিফর্মটা করেছিলেন, রিফর্মটা করে যত রকম ক্ষতিকর প্রোডাক্ট আছে তার উপরে একটা হিউজ ট্যাক্স ইম্পোজ করেছে, প্রাইস বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা মনে হতে পারে ওকে এটা গভর্নমেন্টের রেভিনিউ বাড়লো, না, এটা একটা পজিটিভ দিক হলো প্রিভেন্টিভ। কারণ আপনি যখনই টোবাকো কমাইতে পারছেন, আপনি সুগারের ইউজ কমাইতে পারছেন, আপনার অনেকগুলা এনসিডি কিন্তু কমে যাবে। তাহলে সরকারের ওদিক দিয়ে রেভিনিউ আসলো, সেটা দিয়ে ভালো জায়গায় খরচ করতে পারছে, এবং তারা ওই টাকাটা দিয়ে লিটারালি 1.4 আই থিঙ্ক 14 মিলিয়ন প্রায় 1.5 কোটি পরিবারকে কিন্তু এই সেবা দিতে পারছে ওই টাকাটা দিয়ে, এবং সেটা অলমোস্ট $4 বিলিয়ন এক্সট্রা রেভিনিউ আর্ন করেছে একটু ট্যাক্স রিফর্ম করে। সেগুলো কিন্তু আমরা করতে পারি। তো অর্থায়ন কিন্তু আসলে বড় সমস্যা না, পরিকল্পনা। আমরা যদি সেইটা ফলো করি আমাদের টাকা আসবে, তাদেরকে আমরা কভার করতে পারি। ক্যাম্বোডিয়া ইজ অ্যানাদার এক্সাম্পল। ক্যাম্বোডিয়া কিন্তু আমাদের চেয়ে লো ইনকাম কান্ট্রি। হ্যাঁ, সেটি জানতে চাই। তারা হেলথ ইকুইটি ফান্ড একটা নামে একটা ফান্ড তৈরি করেছে, সেখানে পোর পিপলরা কাভার্ড। তো আপনি যদি কেউ ঢাকা মেডিকেলে যদি কেউ আসে তার আসলেই দরিদ্র, সে তার জন্য পুরা প্যাকেজ রেডি আছে, ওইখান থেকে ফাইন্যান্স হয়। তো প্রত্যেকের প্রতিটা ইউনিটে প্রতিটা ফেসিলিটিতে এরকম একটা ফাইন্যান্সিং মেকানিজম আছে, এক্সট্রিম পোর্টদের সাপোর্ট দেওয়া যায়। এবং সেটা আপনাদের প্রোগ্রামে আমি আরেকদিন বলেছিলাম, আমাদের যে কর্পোরেট হসপিটালগুলো আছে তারা বছরে 1% কি ব্যয় করতে পারে না দরিদ্র মানুষের জন্য। এটা কি খুব বেশি চাপ হয়ে যাবে? হবে না। কিন্তু সরকার যদি একটু নেগোশিয়েট করে, হয়তো কেউ চিন্তাই করে না, 1 থেকে 2% তাদের রেভিনিউর দরিদ্র মানুষের জন্য দিল, তাহলে সেও অ্যাক্সেস পেল। কারণ আপনি আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের জায়গাগুলো কোথায়? কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, লিভার, আপনি আমার যেগুলো ভালো জানেন, সেই জায়গাগুলো যদি আমরা আবার ইন্স্যুরেন্স মেকানিজমে নিয়ে আসতে পারি, সেখানেও আমার একটা ছোট্ট আইডিয়া আছে। আমি সেই প্রসঙ্গটাতে আপনার কাছে আসবো। বিশেষ করে আমরা উন্নত বিশ্বে মানুষের চলে যাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে তাদের হেলথ পলিসি। আমরা দেখেছি যে অনেকেই ভাবেন যে শেষ বয়সটা, জীবনটা যদি ওখানে নিশ্চিন্তভাবে কাটাতে চাই, কারণ হচ্ছে ওখানে স্বাস্থ্যের একটি নিশ্চয়তা রয়েছে, যেটি আসলে আমরা প্রোভাইড করতে অনেক ক্ষেত্রে পারি না। তো এই যে হেলথ ইন্স্যুরেন্স এবং হেলথ পলিসি, মানে হেলথ ইন্স্যুরেন্সের কথায় আসি, এটি ভালো দিক এবং এটির মন্দ দিক মানে আমাদের দেশের প্রেক্ষাপটে কিভাবে বিবেচনা করেন, এবং আপনার আইডিয়াটিও শুনতে চাই। হ্যাঁ, আচ্ছা, ভালো দিক তো অবশ্যই এটা একটা সলিডারিটির মতো। আপনি দিলেন প্রিমিয়াম, আমিও প্রিমিয়াম দিলাম, সবাই প্রিমিয়াম দিল, যে অসুস্থ হলো সে কাভারেজটা পেলো। কে অসুস্থ হবে এটা কিন্তু আমরা জানি না, বাট কেউ না কেউ হবে এটা কিন্তু আমরা জানি। সো আপনি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করেন, 100 লোকের কাছ থেকে আমরা প্রিমিয়াম নিব 5 জন, আমাদের জানি কত পার্সেন্ট ইনপেশেন্ট, সেটা কিন্তু আমরা জানি। তাহলে কত পার্সেন্ট লোক অসুস্থ হতে পারে, হলে কত খরচ হতে পারে, সে অনুযায়ী যদি আমরা প্রিমিয়ামটা ঠিক করি, তাহলে কেউ না কেউ অসুস্থ হবে, সে কাভারেজটা পেলো। তো এটা মোটামুটি আমরা কিন্তু কাজগুলো করি, আমরা ক্রাউড ফান্ডিং করি না, বিভিন্ন প্রোগ্রাম সবাই চাঁদা দিয়ে করি না, কিছুটা মডেলটা ওইভাবেই কনসেপচুয়ালি, খুব অত কঠিন কনসেপ্ট না। অসুবিধা হলো যে এটা আবার মোরাল হ্যাজার্ড হয়। মোরাল হ্যাজার্ড মানে হচ্ছে আপনি যখন যাবেন আপনি কাভার্ড, তখন আপনি অল্পতেই হয়তো ডাক্তার কাছে চলে যেতে পারেন, তখন এটা খরচ আবার বেড়ে যায়। এটা কিছু সাইড এফেক্ট যদি বলে সেই বিষয়গুলো আছে। আর আমি যেই জিনিসটা আলোচনা বলতে চেয়েছিলাম যে ধরেন আমাদের যেসব ডিজিজে আমাদের ক্যাটাস্ট্রফিক হয়, অর্থাৎ খরচটা এত বেশি হয় মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে, যেটা আমরা বলি ক্যাটাস্ট্রফিক্যাল দিক বা বিপর্যয়মূলক স্বাস্থ্য খরচ, যদি কারেক্ট বাংলা কিনে যায় না, যদি এইভাবে বলি, সেখানে আপনি কিন্তু এটা সলভ করা অত কঠিন না। আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করেছি, যেটা হলো যে সরকারের এখন যে বিড়ির যে দাম বা যে সিগারেটের দাম, এটা কিন্তু 6 টাকার ব্র্যান্ডের একটা আছে, আর একটা হচ্ছে 8 টাকা। বাস্তবে ওরা 10 টাকা বিক্রি করে ফিল্ডে। তাই যদি সরকার এটা নিশ্চিত করতে পারে না, যেই সরকার দামটা নির্ধারণ করে দিল ওই ট্যাক্সটা ওরা পায়, প্রায় যদি ধরেন 10 টাকা বা 9 টাকা যদি সেট করে দেয় মিনিমাম, 9 টাকার নিচে কোনো সিগারেট পাওয়া যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত প্রায় 20,000 কোটি টাকা আয় করা সম্ভব। এবং এই 20,000 কোটি টাকা দিয়ে আপনার যেই ডিজিজগুলো আমি বললাম, যে ক্যান্সার, কিডনি এবং হার্ট, যেগুলো আমরা কমন, যেগুলো ক্যাটাস্ট্রফিক হলে সেগুলো কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা যায়।
খুব চমৎকার আইডিয়া। আমরা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাতের সংস্কার এবং এর অর্থনৈতিক দিক নিয়ে কথা বলছিলাম। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিতা হাসান। কথা বলছিলাম স্বাস্থ্য খাতের সংস্কার এবং এর অর্থনৈতিক দিক নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর শাফিউন নাহিন শিমুল। ডক্টর শিমুল, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, যে এটা সবাই আকাঙ্ক্ষিত যে আপামর জনসাধারণ একেবারেই টপ টু বটম সবাই একটি ভালো সংস্কার চায়, মানে সংস্কারটি তাদের পক্ষে যাক, মানুষের পক্ষে যাক। তো স্বাস্থ্য খাতের এই সংস্কারের পেছনে অর্থনৈতিক সংস্কারকে একটি গুরুত্বপূর্ণ অংশ বলে আপনি মনে করেছেন। আমি জানতে চাই যে আমাদের যে সীমিত যে সম্পদ বা অর্থনীতি যেটি বলুন না কেন যা রয়েছে এই মুহূর্তে, সেটি দিয়ে এই সংস্কারটি কতখানি সম্ভব, এবং তার জন্য যদি একটি উন্নয়নের রোল মডেল আপনি যাদের কথা উল্লেখ করেছেন আমাদের কাছাকাছি আয়ের, তারা আসলে সেটি কিভাবে করেছে এটি জানতে চাই। ভালো না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমরা শুরুতেই আলোচনা করেছি যে আমরা উন্নত দেশের যে মডেল সেটা আমরা মডেল হিসেবে নিতে পারি, কিন্তু ওদের সব কিছু যে আমাদের যে অর্থনৈতিক অবস্থান বা অবস্থা সেটা আমরা পারবো না। আমাদের কালচারেরও ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের কালচারের সাথে ম্যাচ করে, আমাদের অর্থনৈতিক অবস্থান বা অবস্থার সাথে ম্যাচ করে এরকম দেশকেই যদি আমরা দেখি, শ্রীলঙ্কায় খুব ভালো একটা এক্সাম্পল। থাইল্যান্ড কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি উন্নত না, যদি আপনি পার ক্যাপিটাল জিডিপিকে ধরেন। অন্যান্য দিক দিয়ে হয়তো অনেক দিক দিয়ে উন্নত। তাহলে এটা ছাড়াও থাইল্যান্ড যখন শুরু করেছে 2002-এ ইউনিভার্সাল হেলথ কাভারেজ বা ইউনিভার্সাল হেলথ স্কিম ওরা বলে, তখন কিন্তু পার ক্যাপিটাল জিডিপি আমাদের চেয়ে কম ছিল। সো মানে ওই সেন্সে যদি চিন্তা করেন, একইভাবে কোরিয়া, সাউথ কোরিয়া যখন শুরু করেছে তাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ, তাদের পার ক্যাপিটাল জিডিপি আমাদের সমানই ছিল, আমাদের যে কম ছিল। সুতরাং আমাদের ফাইন্যান্সিয়াল রিসোর্স অনেক খারাপ এটা বলার কোনো কারণ নেই, আমাদের ম্যানেজমেন্টের জায়গায় অনেক ঘাটতি আছে। এবং সেই জায়গায় যদি রোল মডেল যদি চিন্তা করি, একক একটা মডেল আনা ডিফিকাল্ট। শ্রীলঙ্কা একটা ভালো এক্সাম্পল। তারা হচ্ছে প্রাইমারি কেয়ারে অনেক গুরুত্ব দিয়েছে। প্রাইমারি কেয়ারে গুরুত্ব দিলে যেটা হয়, যেটা আমরা মাঝখানে আলোচনা করেছি, যদি আপনি প্রাইমারি কেয়ারটা খুবই ভালো হয় তাহলে কিন্তু অনেক কিছু ওখানে ডায়াগনোস হয়ে যাচ্ছে, বা ইনিশিয়াল স্টেজে যদি আপনি জিনিসটা নিতে পারেন। এবং যেটা করা যেতে পারে হয়তো ওই স্ক্রিনিং প্রোগ্রামগুলো কিছু একটু নিয়ে আসে, যেমন কিডনির কিছু জিনিস আর্লি সিমটম থাকে, লিভারের কিছু ডিজিজ আর্লি সিমটম, প্রতিটা ডিজিজের কিছু আর্লি সিমটম থাকে, প্রত্যেকটি ডিজিজের একটি করে স্ক্রিনিং। এবং ডায়াবেটিস, সুগার টেস্ট খুবই লো কস্ট একটা ইন্টারভেনশন। আপনি প্রাইমারি কেয়ারে যারা আসছে, কেন আমরা এটা নিশ্চিত করি না যে একটু বয়স হলে সুগার টেস্টটা পার্ট অফ আমাদের এক্সারসাইজ, যেমন প্যারামিটার নিই না, বাচ্চা আসলে ওজন কত, হাইট কত, এরকম আমরা কিন্তু নিয়ে নিতে পারি। কারণ এটা যদি আমি আর্লি ডিটেক্ট করতে পারি, আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এটা কিন্তু কস্টলি না। সো এই প্রাইমারি কেয়ারগুলো যদি আমরা একটু স্ট্রেনদেন করি, শ্রীলঙ্কার এক্সাম্পলগুলো নেই, তাহলে এটা কাজে দিতে পারে। ভারত করেছে, ভারত তাদের পুরা দরিদ্র পরিবারকে করার জন্য যে আয়ুষ্মান ভারত একটা প্যাকেজ ঘোষণা করেছে, তারা কিন্তু প্রাইভেট ফ্যাসিলিটিতেও সার্ভিসটা পায়, কিন্তু সরকার সেই ব্যবস্থাটা করে দিয়েছে। এরকম আমরা আমাদের দেশেও আছে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, সেটা ঠিকমতো ফাংশন করে নাই, বাট অ্যাটলিস্ট এটাকে মডিফাই করে আমরা কিন্তু স্কেল আপ করতে পারি। আর হেলথ ইকুইটি ফান্ড, কম্বোডিয়া, সো এই যদি আপনি সবগুলা একসাথে করেন পিসেস, ভালো এক্সাম্পলগুলো আমাদের কনটেক্সটে কোনটা কাজ করে সেটা নিয়ে আমরা একটা আমাদের মতো করে মডেল তৈরি করতে পারি। আমি শিওর রিফর্ম কমিশনে অনেক বুদ্ধা লোক আছেন যারা এই সেক্টরগুলো জানেন, তারা কাজ করবেন। বাট আমার মনে হয় এইগুলো হচ্ছে কিছু আইডিয়া আমরা চিন্তা করতে পারি, যে আমরা অতি স্বপ্ন দেখব, কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবতাটাও মাথায় রাখতে হবে। একটা জিনিস না বললেই নয়, আমাদের যেটা রিসেন্টলি মানে হইচই হচ্ছে ইউএসএতে, আপনার যেটা হয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটা ইউনিট তৈরি করেছে ওরা। এটা আমাদের করা দরকার। আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায় সেই আলোচনাগুলো দরকার। কিছু কিছু জায়গায় আসলে খরচ আছে কিনা, যে শুধু হেলথ সেক্টর না, আপনার যে কোনো সেক্টরে আমরা অপ্রয়োজনীয় খরচ করব কিনা। আমাদের প্রচুর অপ্রয়োজনীয় খরচ কিন্তু হচ্ছে। আপনি ধরেন জাস্ট একটা ক্লাসিক্যাল সিম্বলিক হিসেবে যদি বলি, জেলা প্রশাসনের যে কার্যালয়, তার যে বাসভবন, এত কি খরচ আমাদের দরকার আছে কিনা, রাদার আমরা এই খরচটাকে প্রাইমারি কেয়ারে দিতে পারি কিনা। জাস্ট অ্যান এক্সাম্পল হিসেবে এরকম একটা রিফর্ম কমিশন গভর্নমেন্টের খরচের ইফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায় সেটা কিন্তু করে আমরা যদি এখানে 10% খরচ কমাইতে পারি, ওই টাকাটাই তো আমি অন্য সেক্টরে দিতে পারি। আমি বিশ্বাস করি আমাদের থেকে 5 থেকে 10% খরচ কমানোর সুযোগ আছে। সেই জায়গাগুলো যদি একটা রিফর্মের দিকে আমরা হাত দেই,
আমাদের যে অনেক বেশি টাকা লাগবে তা কিন্তু না, এবং টাকা লাগারও ব্যবস্থা আছে, যে আমরা যে হার্মফুল যে প্রোডাক্টে আছে আমরা ওখানে ট্যাক্স বাড়িয়ে দিই, একদম, সেখান থেকে আমরা এই টাকাগুলো চলে যেটি আসবে। উল্লেখ করেছেন তো আপনি আমরা একটু আগে। আর খরচের বিষয়গুলো তো আলোচনা হয়েছে, যাতে দুর্নীতি না হয় প্রিভেন্টিভ মেজার কি নিতে হবে এটা আলোচনা করাই যায়, এটা নিয়ে কাজ করাও যায়। একই সঙ্গে এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে দক্ষ জনশক্তি, মানে যারা এই খরচগুলো করবেন, মানে যারা প্রশাসক হিসেবে কাজ করবেন হেলথ সেক্টরে, তাদের অবস্থানটি নিশ্চিত করা, যে যারা তাদের অর্থনৈতিক এই সক্ষমতা Right. ব্যাকগ্রাউন্ডটি সেটিকে নিশ্চিত করা। আমার মনে হয় আপনিও একমত হবেন অবশ্যই, একটি বিষয়। আমি আরেকটি বিষয় জানতে চাই যে সমাজভিত্তিক যে স্বাস্থ্য সেবা, যেটির কথা আপনি হ্যাঁ, বললেন, হ্যাঁ, কমরেড একজন বললেন, এবং বাংলাদেশে দেখা যাচ্ছে যে একই সঙ্গে দু ধরনের স্বাস্থ্যসেবা প্রচলিত। আপনি যদি গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরকে যদি আলাদাভাবে করে থাকেন, তাহলে এই যে একটা বিশাল একটি অংশ এবং গ্যাপ রয়ে গেছে, এটির সমন্বয় আসলে কতখানি জরুরি, এবং এক্ষেত্রে অর্থনীতির কোনো সাশ্রয় হতে পারে কিনা? এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে ধরেন আমাদের দেশে যে পরিমাণ মানে যে সার্ভিসটা দিচ্ছে, এখন প্রাইভেট সেক্টর বেশি দিচ্ছে, এটাই বাস্তব। এখন আমরা প্রাইভেট সেক্টরে বেশি যাচ্ছে জনগণ, এটাই রিয়েলিটি। কিন্তু সরকার তার মতো করে দিচ্ছে, কিন্তু কোঅর্ডিনেশন বা কিছু কানেকশন, কিছু কোলাবোরেশন, ধরেন একটা ছোট এক্সাম্পল দেওয়া যেতে পারে, আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে কিন্তু সরকারের মেশিন আছে, সব কিছু আছে, কিন্তু ডায়াগনস্টিক্স নিয়ে একটা প্রবলেম আমাদের। তো সেটা আমরা প্রাইভেট সেক্টরের সাথে কোলাবোরেট করতে পারি, যে তোমার ডায়াগনোসিসটা এত হবে, প্রতি ডায়াগনোসিসে তোমাকে 200 টাকা, এত টাকা, মানে যেই অ্যামাউন্টই হোক, একটা মানে এই যে রিজনেবল একটা কস্ট, সমন্বয় করা, এতে কিন্তু collaboration প্রাইভেট করা। সেক্টরও বেনিফিটেড হলো, আবার সরকারেরও কিন্তু এটা নিয়ে আর মাথা ব্যথা নেই। এবং এটা দেখবেন যে যখনই এটা করবেন, দেখবেন কোন মেশিন নষ্ট হবে না, যেদিন মেশিন নষ্ট হবে পরের দিন সে নিয়ে আসবে, কারণ সে কেস অনুযায়ী সে টাকা পাচ্ছে। কিন্তু সরকারের তো সেই ইনসেন্টিভ নেই। আমি যদি সরকারের কর্মচারী হই বা কর্মকর্তা হই, আমি যদি মেশিনটা নষ্ট থাকে, আমার বেতন তো বন্ধ নাই, সো আমার কোনো ইনসেন্টিভ নেই এটা ঠিক করানো। তো এই জায়গাগুলো ছোট ছোট কিছু কাজ আমরা পরীক্ষামূলকভাবেও করতে পারি, যে কোলাবোরেশনগুলো প্রাইভেটকে আপনি আলাদা করার কোনো সুযোগ নেই, আমাদের একসাথে নিয়ে কাজ করতে হবে। এবং সেটাই করেছে। কোরিয়ার এক্সাম্পল দেখেন, আমরা তাদেরকে ক্লাসিক এক্সাম্পল ধরি, তার এটা তো গভর্নমেন্ট না, ওরা গভর্নমেন্ট ফেসিলিটি খুব বেশি নাই, ওরা প্রাইভেট সেক্টরে দিচ্ছে। হ্যাঁ, আপনার বেশিরভাগ দেশেই কিন্তু প্রাইভেট সেক্টর দিচ্ছে, তো এটা কোনো অসুবিধা নেই। আপনি এনএইচএস ট্রাস্টের কথা রাইট, চিন্তা যে করেন। আপনি ইউ হ্যাভ টু, মানে ওই জায়গাটা ঠিক করতে হবে যাতে তারা এক্সপ্লয়েট করতে না পারে। আমাদের দুই জায়গায় ট্রাস্টের কিছু ঘাটতি আছে, বাট এটার জন্য আমাদের কিছু মেকানিজম তো ডেভেলপ করাই যায়, করতেই হবে। আমার মনে হয় এটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। আমাদের হেলথ সেক্টরকে ছেড়ে দিয়েছি যে চলুক, এভাবে চলতে দেওয়া যায় না। আচ্ছা, না এটি আসলে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একই সঙ্গে আসলে এই যে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে অনেকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সারে আক্রান্ত যারা, এবং তাদের সেই সেবাটি তাদের সাধ্য নেই বেসরকারিতে যাওয়ার, এবং সরকারি সেবাটি পাওয়া তাদের জন্য সময় সাপেক্ষ, অনেক সময় রোগ সেটি এটা কিন্তু মানে না। তার অবস্থা আরো খারাপ হয় দিন দিন। এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে বিশেষ করে, এবং যারা দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, তাদের ক্ষেত্রে আসলে কোনো পরিকল্পনা থাকা উচিত কিনা আলাদা? পরিকল্পনা, যেমন ভারত কিন্তু জেনেরিক ড্রাগে বেশ ইনভেস্ট করেছে, এবং আপনি জানেন হয়তো ভারতে আমাদের তুলনায় কিন্তু ওষুধের দাম অনেক কম। তো আমাদের এইখানেও এফিসিয়েন্সির সুযোগ আছে। আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেখানে এখানে প্রচুর খরচ করছে, প্রমোশনে যদি বলি, প্রমোশনাল এক্সপেন্সটার তো আলটিমেটলি জনগণের ঘাড়েই পড়ে, কারণ এটা যখন এইটা একটা কস্ট যেহেতু বেড়ে যাবে, প্রাইস বাড়াতে হবে, সেটা কমালে কিন্তু একটা বড় এফেক্ট হতে পারে। আর সরকারও এই জায়গায় কিছু উদ্যোগ নিতে পারে, সাপোর্টটা দেওয়া, যারা লো ইনকাম ফ্যামিলি তাদেরকে কিছুটা সাপোর্ট দিতে পারে। আর আবার ঘুরে ফিরেও একই কথা আসছে, আপনি যদি প্রিভেন্টিভে একটু জোর দেন, প্রাইমারি কেয়ারে জোর দেন, তাহলে কিন্তু ওই স্টেজটা সে যাবে না, হয়তো অনেকেই যাবে না, কিছু লোক যাবেই, কিছু লোকে হয়তো অত সিমটম থাকে না, বাট একটা বিরাট পার্সেন্টেজকেও যদি আপনি আগে ধরতে পারেন, তাহলে তার দিক দিয়ে যেন সুবিধা, সরকারের কিন্তু বার্ডেনটা কম হয়। আমি যদি আরেকটু ভিন্ন বিষয়ে আসি, যে আমরা যেটা এসডিজির যে গোল রয়েছে, তাতে প্রাইমারি হেলথ কেয়ার এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ যেটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ যে সেটি করতে চায়। তো এই বিষয়টি আমাদের স্ট্রাকচারাল যে পার্টগুলো রয়েছে, যে একেবারে কমিউনিটি সেবা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, যে উপজেলা পর্যায়ে, এই জায়গাগুলো কি রিফরমেশনের সুযোগ রয়েছে কিনা একই ছাতার নিচে আনার পেছনে, এবং সেখানে অর্থনৈতিক যে দিকটি সেটি কতখানি মানে আমাদেরকে সংস্কারের প্রয়োজনীয়তা রাখে?
না, আপনাকে ধন্যবাদ। আমি আসলে আসার সময় চিন্তা করছিলাম একটা জিনিস, সেখানে মনে হয়েছে যে এই কমিউনিটি ক্লিনিকগুলো যা আছে আমাদের, এটা কিন্তু আমাদের অ্যাসেট। হ্যাঁ, ওখানে অনেক রাজনৈতিক বিরোধিতার কারণে এখন অন্যজন অনেক কথা বলতে পারে, কিন্তু আমরা এটা কাজে লাগাতে পারছি না। এটা হলো আমাদের ব্যর্থতা। একটা যেমন স্ট্রাকচার আছে, দিস গুড, কিন্তু আমরা এটা কাজে লাগাতে পারছি না। এখানে কিন্তু কেন পারছি না? মানুষ ওখানে জানে যে গেলে ডায়াগনস্টিক্স নাই। আপনি পরীক্ষামূলকভাবে একটু ডায়াগনস্টিক্সের ব্যবস্থাটা করেন, আর কিছু জায়গায় একটু মানে ওই যে প্রাইমারি সাইনগুলো ধরার, এটা জাস্ট এইটা মনে করা, সাথে সাথে আপনি টেকনোলজি ইউজ করেন। এখন তো এআই চলে আসছে, আপনি সিমটম যদি দেন সে তো একটা আইডিয়া দিবে পটেনশিয়ালি। তাছাড়াও যে ডিজিটাল যে যুক্তি রয়েছে, আপনি সেন্টারের সঙ্গে কিন্তু এটা আমি বলতে চাচ্ছিলাম যে টেলিমেডিসিন সেন্টারের সাথে যোগাযোগ রাখা, যে এটা কি করব স্যার, এটা কি রেফার করবো নাকি, এই যে একটা সিম্পল ইনফরমেশন, তাহলে রোগীরাও কিন্তু যাবে, কনফিডেন্স পাবে, এবং এটা খুব বেশি এক্সপেন্সিভ হবে তা না। কারণ আমাদের ফ্যাসিলিটি আছে, আমি নিজেও অনেকগুলো কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখেছি, কেউ যায় না, খুব বেশি লোক যায় না, টিকা ছাড়া অন্যান্য কাজ ছাড়া খুব বেশি যায় না। এবং যে সরকারি যে ওষুধগুলো দেয়া হয় সেটা অনেকে প্রয়োজনে অপ্রয়োজনে সেটা নিয়ে আসেন। এই যে কথাটা বলে অনেক মজা করে, যে ওষুধ আনতে যায়, চিকিৎসার জন্য যায় না। দুটার মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। আপনি চিকিৎসার জন্য যাবেন, আপনার যদি ওষুধ দরকার হয় তাহলে নেবেন, কিন্তু অনেকে একদম এইভাবেই বলে, কোথায় যাচ্ছ, যে কমিউনিটি বা হসপিটালে যাচ্ছে ওষুধ আনতে। এটাই তো রং কনসেপ্ট। আমরা এখন থেকে বেরোতে হবে যে ওষুধটা লাগলে নিব, না লাগলে কেন নিব। একেবারেই যথার্থ বলেছেন। এবং একই সঙ্গে সরকারের যে ওষুধ নীতি রয়েছে এবং আপনার ওষুধের দামের যে কথাটি বললেন, সেটিকে সহনীয় মাত্রায় আনার জন্য যদি একটি দুটি পরামর্শ আমাদেরকে দিতেন, আমাদের হাতে সময় একেবারেই সংক্ষিপ্ত। একদম সহজ পরামর্শ হলো যে কিছু জায়গায় আপনার এত ভ্যারাইটি আমাদের একটু কমাইতে হবে। আমি যদি জাস্ট সিম্পল প্যারাসিটামলে দেখেন, এত ভ্যারাইটি কেন লাগবে আমাদের? তো ভ্যারাইটি করেই কিন্তু দামটা বাড়ায়। আপনি যখন নাপার দাম কিন্তু বাড়াতে পারে না, কিন্তু নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা যখন করতে পারে তখন করতে পারে। যে যেইগুলোতে নেসেসারি না, যেসব প্রোডাক্টে, যেসব মেডিসিনে অ্যাটলিস্ট এসেনশিয়াল ড্রাগ লিস্টের ভেরিয়েশন আনার আগে পারমিশন নিতে হবে, তাহলে কিন্তু এটা অনেকটা কমে আসবে। এবং সমন্বিত একটি নীতি থাকতে হবে, যে না এটা মনিটরিং এর আওতায় থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শিমুল। আমাদের এই সংস্কারের এই মানে আমি বলবো যে একদম সবচেয়ে চূড়ান্ত সময়ে অর্থনৈতিক বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনি দিয়েছেন। নিশ্চয়ই সে তথ্যগুলো আমাদের সংস্কার কমিশনের কাছে পৌঁছাবে এবং তারা হয়তো একটা আরো ভালো সিদ্ধান্ত নিতে তাদের সহায়তা করবে। ভবিষ্যতে নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা স্বাস্থ্য খাতের সংস্কার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর পেছনের যে সবচেয়ে মজবুত যে দিক, সেটা হচ্ছে অর্থনৈতিক ভিত্তি, সেটি নিয়ে আমরা কথা বলেছি। এই রাষ্ট্রের অর্থনীতি একই সঙ্গে স্বাস্থ্য অর্থনীতি, এটি আমরা বলবো প্যারালাল, পাশাপাশি চলাচল করে। কাজেই এই দুটি অর্থনীতির যে সমন্বয়টি হওয়া দরকার, সেটি নিয়ে আমাদের আজকের আলোচক কথা বলেছেন। ভীষণ গুরুত্বপূর্ণ যে দিকটি আলোচনা এসেছে, যে যদি আমরা একটি রোল মডেল আমরা চালু করতে চাই, তাহলে আমাদের অর্থনীতির কাছাকাছি যারা সুন্দর একটি স্বাস্থ্য ব্যবস্থা চালু করতে পেরেছে, তাদের জায়গাটিও ভালো দিকগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। নিশ্চয়ই সামনে আর সুন্দর দিন আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।